গতদিন যে WBCS প্রিলিমসটা হয়েছে, সেখানে আমাদের ম্যাথ এবং জিআই এর পেপারটা আমি সলিউশন করে দিচ্ছি। বাকি সলিউশন তোমরা নিজেরা দেখে নিতে পারবে এআই থেকে বা যেকোনো জায়গা থেকে বা অনলাইন সার্চ করে। তো ম্যাথ জিআই এখানে সলিউশন জাস্ট দেখব না, আমরা বুঝে নেব এবং এখানে যেটা ফার্দার যে সামনে পরীক্ষাগুলো আছে সবগুলোতেই কাজে লাগবে। তো আমাদের দেখো ১ম কোয়েশ্চেনটায় বলা হয়েছে, সিলেক্ট দ্য শেপ হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। কোন শেপটা ডিফারেন্ট? সার্কেল ডিফারেন্ট, কারণ ১টা স্কোয়ার আছে, ট্রায়াঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল আছে। এদের দেখো প্রত্যেকের সাইড আছে, ঠিক আছে? এবং একটা করে যদি তুমি দেখতে যাও, তাহলে একটা করে আমাদের কি আছে? ভার্টেক্স অর্থাৎ শীর্ষবিন্দু আছে, কর্নার আছে, ঠিক আছে? তো সার্কেলে তোমার না আছে কোনো সাইড, না আছে মানে সাইড বলতে কি পরিধি আছে, মানে স্পেসিফিকভাবে কোনো সিঙ্গেল কোনো সাইড নেই বা কোনো কোণা নেই সার্কেলে। পরের কোশ্চেনটা দেখব, অল এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? অল ব্র্যান্ড কার্স পার্কড হেয়ার আর হোয়াইট। বলা হয়েছে এখানে অল এক্স ব্র্যান্ড কার্স, এখানে যত এক্স ব্র্যান্ডের কার আছে সবগুলো হোয়াইট কালার, ঠিক আছে? এটা ভেন ডায়াগ্রাম দিয়ে অনেকে ভাবছে যে ভেন ডায়াগ্রাম দিয়ে হবে না বা কিছু, ওরকম কিছু না, এটা ভেন ডায়াগ্রাম দিয়েই করবো আমি। তোমাদের দেখে নাও যে এইটা তোমার এক্স ব্র্যান্ডের কার হয়েছে। এবার বলা হয়েছে এখানে যত এক্স ব্র্যান্ডের কার পার্ক ছিল সবগুলো হোয়াইট। তা এক্স ব্র্যান্ডের যত কার আছে সবগুলো হোয়াইট। সাম অফ দেম হ্যাভ রেডিয়াল টায়ার। এবার এই এক্স ব্র্যান্ডের যে কারগুলো আছে তাদের মধ্যে কিছু কিছু আছে তাদের রেডিয়াল টায়ার আছে। অল এক্স ব্র্যান্ড কার ম্যানুফ্যাকচার আফটার 1986 হ্যাভ রেডিয়াল টায়ার্স। বলা হয়েছে যত এক্স ব্র্যান্ডের কার 1986 পর ম্যানুফ্যাকচার হয়েছে এগুলো সব রেডিয়াল টায়ার, তাই বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের সমস্ত রেডিয়াল টায়ার কিন্তু নয়, 1986 নয়। এক্স ব্র্যান্ডের কারগুলো যতগুলো 1986 পর হয়েছিল সবগুলো বলা হচ্ছে রেডিয়াল টায়ার। তাহলে এইটা আমাদের বলা হয়েছে রেডিয়াল টায়ার, এই 1986 গল্প এটা। বেশ, তারপর কি বলেছে? অল কার্স আর নট এক্স ব্র্যান্ড, সমস্ত কার এক্স ব্র্যান্ডের নয়। তো এক্স ব্র্যান্ড নয়, এটা আলাদা হিসাব, ওটা ড্রই করছি না। এক্স ব্র্যান্ড ছাড়াও অনেক কার আছে। হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশন ক্যান বি ড্রন ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট। তো বলা হচ্ছে এই যে স্টেটমেন্টগুলো আমরা পেয়েছি এই স্টেটমেন্টগুলো থেকে আমাদের কোন কনক্লুশনটা টানা যায়। দেখো, কার্স আদার দ্যান এক্স ব্র্যান্ড ক্যান নট হ্যাভ রেডিয়াল টায়ার্স। বলা হয়েছে এক্স ব্র্যান্ড ছাড়া আমাদের অন্য কোনো ব্র্যান্ডের কারের মধ্যে রেডিয়াল টায়ার থাকতে পারে না। কেন থাকতে পারে না? আমাদের এখানে কি বলা হয়েছিল? সাম অফ দেম হ্যাভ রেডিয়াল টায়ার্স, তাদের মধ্যে কিছু জনের রেডিয়াল টায়ার আছে, এক্স জনের। তো এই রেডিয়াল টায়ার যে শুধু এক্স ব্র্যান্ডের মধ্যেই থাকবে তা তো কোথাও বলা নেই। আমরা ডায়াগ্রামেও দেখছি রেডিয়াল টায়ার বাইরে আছে, কারণ এটা পসিবল নয়। অনলি হোয়াইট কার্স আর পার্কড হেয়ার। অনলি হোয়াইট কার বলা হয়েছে, এখানে পার্ক করা হয়েছে, একদমই নয়। আমাদের এখানে আছে অল এক্স ব্র্যান্ড কার্স পার্কড হেয়ার আর হোয়াইট। আমাদের আদার ব্র্যান্ডের যদি কার দেখতে যাই, ঠিক আছে, আদার ব্র্যান্ডের কার, তাহলে সেখানেও হোয়াইট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আদার ব্র্যান্ড কার। তাহলে এটাও আমাদের রং হচ্ছে। সাম হোয়াইট এক্স ব্র্যান্ড কার্স উইথ রেডিয়াল টায়ার্স আর পার্কড হেয়ার। বলা হয়েছে কিছু হোয়াইট এক্স ব্র্যান্ডের কার আছে, হোয়াইট আছে, তার মধ্যে এক্স ব্র্যান্ডের কার, তাদের আবার রেডিয়াল টায়ার। এটা আমাদের সম্ভব। পরেরটা দেখে নিই, কার্স আদার দ্যান এক্স ব্র্যান্ড ক্যান নট হ্যাভ রেডিয়াল টায়ার্স। বলা হয়েছে কার এক্স ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে রেডিয়াল টায়ার থাকতে পারে না। তো এটা রং। তাহলে আমাদের এখানে কি হবে? অপশন সি অ্যান্সার। পরেরটা দেখো, হুইচ ওয়ার্ড ইজ নট ফ্রম দ্য ওয়ার্ড র্যাবিট টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড। বলা হয়েছে র্যাবিট থেকে কোন যে ওয়ার্ডটা আছে যেটা ফর্ম করা যায় না মিনিংফুল হিসাবে। তো দেখো আমাদের কি আছে, র্যাট, দেখো এখানে RAT, র্যাট ফর্ম করা যাচ্ছে। BAT ফর্ম করা যায়। আমাদের বিএজি যদি তুমি ফর্ম করতে যাও, জিটা তুমি কোথায় পাবে? এখানে কোথাও জি নেই, তার মানে আমাদের সি অ্যান্সার। সিটা কোনোভাবে ফর্ম করতে তুমি পারবে না ওখান থেকে। দেখো কি বলা হয়েছে, টু কার স্টার্ট টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস এ অ্যান্ড বি হুইচ আর অ্যাট এ ডিস্ট্যান্স অফ 160 কিলোমিটার। দুটো কার আছে, আমাদের ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই যে বেসিক ফর্মুলা টাইম স্পিড ডিস্ট্যান্সের। তো বলা হয়েছে ওদের মধ্যবর্তী দূরত্ব 160 কিলোমিটার। বেশ ভালো কথা। দে স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, ওরা একই সঙ্গে যাত্রা শুরু করেছে। মানে ডিফিকাল্ট করা যেত যে একটাকে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, সেসব কিচ্ছু বলা নেই। তো বলা হয়েছে দুটোই 8টা 10 শুরু করলো।
বলছে ইফ দ্য স্পিডস অফ কারস আর 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার, এই দুটো কারের স্পিড বলা হয়েছে 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার। দিয়ে বলা আছে হোয়েন দে উইল মিট, তারা কখন মিট করবে। তো কি বলা হয়েছে, ওরা একই দিকে যাচ্ছে টুয়ার্ডস ইচ আদার, মানে ডিরেকশন ওদের কি আছে, অপোজিট ডিরেকশন। মানে এইরকম এ আসছে, এরকম এ আসছে, তার মানে অপোজিট ডিরেকশন, একে অপরের দিকে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 50 আর 30 কত হবে, 80 হবে, ইন্টু টাইম। তাহলে টাইম কত আসছে আমাদের, 2 আওয়ার আসছে। তাহলে 8টা 10-এ যাত্রা শুরু করেছে, তারপর 2 ঘন্টা পর ওরা মিট করবে, মানে কত, 10টা 10-এ মিট করবে, আর কিছু নেই অঙ্কে। In an examination, a student gets 4 marks for every correct answer, 1 for every unattempted question, and 0 for every wrong answer. দেখো 3টে কেস বলা হয়েছে। 4 মার্কস পায় কি হিসাবে, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য। 1 পায় প্রত্যেকটা আনঅ্যাটেম্পটের জন্য। আর 0 ফর এভরি রং। ঠিক আছে? এই আছে। ইফ দেয়ার আর 30 কোশ্চেন, বলা হয়েছে এখানে 30টা কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং টোটাল স্কোর ইজ নট অ্যাটেন্ড বাই দ্য স্টুডেন্ট, বাই স্টুডেন্ট বলা হয়েছে কোন স্কোরটা এর মধ্যে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে কারেক্টের জন্য আমাদের 4 নাম্বার পাবে। ঠিক আছে? আনঅ্যাটেম্পটের জন্য বলা হয়েছে 1 নাম্বার পাবে। আর কি বলা হয়েছে, 0 পাবে রং অ্যান্সারের জন্য। রং অ্যান্সারের জন্য 0। এবার আমরা পসিবিলিটিগুলো দেখে নিই। প্রথম পসিবিলিটি হচ্ছে 30টার মধ্যে 30টা ঠিক করলো। এখানকার কোনো গল্প নেই। তাহলে 4 3 12, মোট 120 নাম্বার পাবে। দ্বিতীয় কেস বলা হচ্ছে তুমি 29টা ঠিক করলে। এবার একটা আনঅ্যাটেম্প্ট করেছো, আর রং কিছু করোনি। তাহলে বলা হয়েছে 4 ইন্টু 29, 4 ইন্টু 29 প্লাস 1, এই নাম্বার পাবে 1 ইন্টু 1। তাহলে 4 9 36, মানে 116 প্লাস 1 অর্থাৎ 117। তো তুমি 117 নাম্বার পাচ্ছ। তার মানে 117 পেয়ে গেছো, মানে এটা তো অ্যান্সার হবে না। এবার তুমি আনঅ্যাটেম্প্ট কিছু করোনি, একটা রং করেছো। তাহলে দেখো 4 ইন্টু 29 প্লাস 0 ইন্টু 0 নাম্বার পাই একটা রং করার জন্য, তাহলে 0 হবে। তাহলে কত আসছে, 116। এবার তোমাকে বলা হলো তুমি 28 খানা কোশ্চেন করেছো, দুটো আনঅ্যাটেম্প্ট করেছো, রং কিছু করোনি। তাহলে তোমার কত আসবে, 4 ইন্টু 28 প্লাস কত আসছে, 2 ইন্টু 1, তাহলে 112 প্লাস 2 অর্থাৎ 114 পাচ্ছ। 114 পেয়েছো। এবার 28টা তুমি আনঅ্যাটেম্প্ট করেছো, একটা আনঅ্যাটেম্প্ট করেছো, মানে 28টা অ্যাটেম্প্ট করেছো, একটা আনঅ্যাটেম্প্ট আর একটা রং। তাহলে 4 ইন্টু 28 মানে 112 প্লাস 1 হয়ে যাবে, 4 ইন্টু 28 প্লাস 1 ইন্টু 1 প্লাস ওদিকে তো 0, ওটা তো ভাবার দরকারই নেই আমাদের। তাহলে আমাদের কত আসছে, 112 প্লাস 1 অর্থাৎ 113 পাচ্ছ তুমি। তাহলে তুমি এইটা সম্ভব, এইটা সম্ভব, এইটা কোনোভাবে আর সম্ভব নয়। তুমি তার এখানে দেখে নেবে, আরো 2-একটা পসিবিলিটি দেখে নেবে। তুমি 115তে কোনোভাবে আনতে পারবে না। আমরা এখানে এটা প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে আমরা এগুলো কিভাবে ডিল করব, কোশ্চেনগুলো। যে আমাদের যদি কিছুই জানা না থাকে, জাস্ট আমরা লজিক্যাল রিজনিং হিসেবেও করতে পারি। বলা হচ্ছে অ্যাপেলটাকে APPLE, এটা কি বলা হয়েছে, BORJ, আচ্ছা অ্যাপেলস আছে না, RHP, এইটা দেওয়া আছে। এগুলো সবসময় চেষ্টা করবে যে এরকমভাবে পুরো অ্যাপেল লেখা না করতে। ঠিক আছে? মানে আমি এটা লিখলাম জাস্ট বোঝানোর জন্য যে এইভাবে তুমি যদি এটা লিখতে যাও, তাহলে তোমার এই যে এক্সেস টাইমটা দিচ্ছ, এটা কেন দেবে? তুমি ডিরেক্ট নাম্বার লেখো। A মানে হচ্ছে 1, P মানে 16, P মানে 16, L মানে 12, E মানে 5, S মানে 19। এবার তোমাকে এখানে কি বলা হয়েছে, 2, 15, 18, 10, 8, আর ওদিকে P মানে হচ্ছে 16। এবার দেখো এখানে কি হয়েছে, প্রথমে +1 -1, +2 -2, +3 -3। তাহলে তোমার +1 মানে বানানা আছে, B মানে 2, 2 + 1 মানে 3, 3 মানে কার, C। A এখানে কি হয়, -1, A থেকে যদি 1 বাদ দাও তাহলে কত আসবে, Z আসবে। তাহলে তোমার এটা তো অ্যান্সার হবে না। এরপরে কি আছে, N আছে, N +2 হবে। N মানে হচ্ছে 14, 14 + 2 16, 16 কার নাম্বার, P এর নাম্বার।
তাহলে CZP এটাও হবে না এই দুটোর মধ্যে। এবার দেখো A আছে, এবার কি হবে? -2 +2 হলো, তাহলে -2 হবে। তাহলে A থেকে যদি 2 বাদ দাও, A এর নাম্বার যে 1 থেকে তুমি 2 বাদ দিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যায়। অনেকেরই কনফিউশন আসে। তো 1 বা এটাকে 27 ও বলতে পারো। 27 থেকে 2 বাদ দাও, অর্থাৎ তোমার 25 নাম্বারটা আসবে। তাহলে 25 নাম্বার কার আসবে? Y এর। তাহলে CZPY তাহলে আমাদের এইটা অ্যান্সার। ব্যাস। পরের কোশ্চেনটা দেখব। হাউ মেনি মেম্বার শুড অ্যাট লিস্ট বি দেয়ার ইন এ ক্লাব সো দ্যাট ইট ইজ গ্যারেন্টিড দ্যাট অ্যাট লিস্ট 2 মেম্বার্স হ্যাভ দ্য সেম মান্থ অফ বার্থ। বলা হয়েছে একটা ক্লাবে কতজন মেম্বার মিনিমাম থাকতে হবে যাতে তাদের ডেট অফ মান্থ যেটা আছে সেটা কমন পড়বেই পড়বে। তুমি যদি ভাবো যে আমার দুজনেই তো হয়ে যায় হিসেব মতো, যে একই সঙ্গে দুজন বার্থ হলো, হতেই পারে একই মাসে দুজনেই জানুয়ারিতে, আবার একজন জানুয়ারিতে একজন ফেব্রুয়ারিতে। তার মানে যে হবেই তা কিন্তু নয়, হতেও পারে আবার নাও হতে পারে। আমাদের এখানে কি বলা হয়েছে? গ্যারেন্টিড মানে হতেই হবে। কিছু মানে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না এটা, যে হবেই। তাহলে এটা কি করে সম্ভব যে 12 মাসে তুমি 12 জনকে জন্মগ্রহণ করতে দিলে, তারপরে এবার 12 জনের পরে যেই জন্মগ্রহণ করবে কোনো না কোনো একজনের সঙ্গে কমন তার ইন্টারসেকশন আসবেই, কমন মাস তার হতেই হবে। তার মানে সেটা মিনিমাম কত হবে? যে 13 জন, যাতে এটা গ্যারেন্টির সঙ্গে এটা হতেই হবে। বুঝতে পেরেছি? একদম সহজ ছিল এটা। Length of a rectangle is decreased by 20% while breadth is increased by 20%, then area of the triangle. তো বলা হয়েছে লেন্থ 20% ডিক্রিজ হয়েছে, আর এরিয়া বলা হয়েছে 20%, এই লেন্থ 20% ডিক্রিজ হয়েছে, ব্রেথ 20% ইনক্রিজ হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো দু রকমভাবে করা যায়। এক হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজে, আর এক হচ্ছে একদম সিম্পলি আমাদের পরিমিতির মেথডে। ঠিক আছে? মেনসুরেশন মেথডে। তো সাকসেসিভ কেন করব, কখন করব, এই জায়গাটা অনেকের কনফিউশন আছে। সাকসেসিভের ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস XY/100। দেখো সাকসেসিভ করার আমাদের প্রসেস আছে। দুটো জিনিস মাথায় রাখবে, অলওয়েজ বুঝতে যাবে সাকসেসিভ কখন হয়। যখন হচ্ছে সেম অবজেক্টের তোমার কমা বাড়া হচ্ছে, যে একটা জিনিস 10% লাভে বিক্রি করলাম, তারপর আরেকজন 20% লাভে বিক্রি করলো, আরেকজন 30% লাভে, এই ধরনের জিনিস মানে যখন সেম অবজেক্ট থাকে। আর দুই, যখন A ইন্টু বি ইকুয়াল টু সি, অর্থাৎ এর তুমি কোনো একটা প্লাস বা মাইনাস করেছো, আর বি এরও তাই প্লাস বা মাইনাস করেছো, কোনো পার্সেন্টেজ ওভারঅল চেঞ্জ করিয়েছো এ এবং বি এর স্লাইড করে, তারপর বলা হয়েছে সি এর ওপর তাহলে কত চেঞ্জ আসবে। এই দুটো কেসে আমাদের কি আসছে? এটা হচ্ছে আমাদের এরিয়া। লেন্থ ইন্টু লেন্থ মানে এরিয়া। তাহলে দেখো আমাদের এই সাকসেসিভের সেকেন্ড কেসে আমাদের এটাকে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? 20% ডিক্রিজ হয়েছে, 20% ইনক্রিজ হয়েছে। তাহলে -20 +20, এগুলো তো আমরা জানি -20 +20 ক্যান্সেল আউট হয়ে যায়। অনেকে ডাইরেক্ট মনে রাখে b²/100, তো আমি ওইভাবে বলছি না। কনসেপ্টটা যদি একবার বুঝে যাও তাহলে তোমার আর দরকারই হবে না ওই মনে রাখার ওইসব। তাহলে -4%, -4% কাকে রিপ্রেজেন্ট করে? -4% মানে হচ্ছে ডিক্রিজ হয়েছে 4%। তুমি এটা এইভাবে করতে পারো। আর কিভাবে করতে পারো? যে আমরা বলেছি বেসিক মেনসুরেশন দিয়ে করতে পারি আমরা। তাহলে বেসিক মেনসুরেশন দিয়ে কিভাবে করতে পারি আমরা? তুমি লেন্থ আর ব্রেথ দুটোকেই 10-10 করে ধরে নাও। তাহলে তোমার এরিয়া কত আসবে? 100 আসবে। এবার বলা হয়েছে লেন্থটাকে বলা হয়েছে 20% কমানো হলো, তার মানে লেন্থ কমে কত হবে? 8 হবে। ব্রেথ বলা হয়েছে 20% ইনক্রিজ হয়েছে, তাহলে বেড়ে কত হবে? 12 হবে। তাহলে 8 বারং কত আসছে? 96 আসছে এরিয়া। তাহলে দেখো কত হলো? 4 এর ডিক্রিজ হলো আমাদের, তার মানে 4% এর ডিক্রিজ। তাহলে আমরা বেসিক মেনসুরেশনেও করতে পারি, আবার সাকসেসিভেও করতে পারি। শুধু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই যে কিভাবে করলে কি হবে। পরেরটা দেখো, এ পার্সন ইজ হাইলি এডুকেটেড দেন হি আর্নস ওয়েল। বলা হয়েছে একটা পার্সন যদি হাইলি এডুকেটেড হয় তবে সে ভালো অ্যামাউন্টের টাকা আর্ন করবে বা উপার্জন করবে, এটা আমাদের বলা আছে। যে বলা আছে নিচের কোনগুলো তাহলে ঠিক। তাহলে আমাদের এখানে কি শর্ত? যে হাইলি এডুকেটেড হবে তবে বেশি টাকা উপার্জন করবে। বেশি টাকা উপার্জন করবে বলে হাইলি এডুকেটেড কিন্তু নয়। আগে এই শর্তটা ফুলফিল হতে হবে, তারপরে এই শর্তটা। এবার দেখব আমরা। সুমন আর্নস ওয়েল, সুমন ভালো আর্ন করে, সো হি ইজ হাইলি এডুকেটেড। নয়, এটা রং। দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট সুমন ইজ হাইলি এডুকেটেড, এটা যদি বলতো তাহলে বলতাম যে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এটা একটা সম্ভাবনা আছে যে সুমন এডুকেটেড হতেই পারে।
কিন্তু আমাদের এখানে এরকম কিছু নয়। ঠিক আছে? তাহলে এটা আমাদের হতে পারে না। এবার বলা হয়েছে ইলিটারেট পিপল ক্যান নট আর্ন ওয়েল। বলা হয়েছে ইলিটারেট পিপল ক্যান নট আর্ন ওয়েল। এটা তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভালোই তো। হাইলি এডুকেটেড বলা আছে, তাহলে এটার অপোজিট ইলিটারেট পিপল আর্নস ওয়েল, তাহলে ক্যান নট আর্ন ওয়েল। মনে হচ্ছে দুটোই নেগেটিভ করে দিচ্ছি, ঠিক মনে হচ্ছে না, একদমই নয়। আমার কোশ্চেনে কোথাও বলা হয়েছিল ইলিটারেট পিপল সম্পর্কে, অশিক্ষিত মানুষ সম্পর্কে কোথাও বলা হয়েছিল? তো যে জিনিসটা কোশ্চেনে স্টেটমেন্টে বলা নাই সেটা আমরা কনক্লুশনে কখনোই বলতে পারি না। অর্থাৎ এখানে ইলিটারেট পিপল সম্পর্কে একটা সিঙ্গেল কথাও বলেনি। তাহলে আমরা সেটা কেন বলতে যাব গায়ে জোর দেখিয়ে? ৩ নাম্বার দেখো, অল পারসন উইথ গুড ইনকাম মাস্ট বি হাইলি এডুকেটেড। বলা হয়েছে সমস্ত ব্যক্তি যাদের ভালো রকমের ইনকাম আছে তারা অবশ্যই হাইলি এডুকেটেড হবে। আমরা কি বললাম? যে এইটা আর এটা দেখো কাইন্ড অফ সিমিলার। এখানে সমান বলে বলা হয়েছে, এখানে সমান বলে বলা নাই। এখানে আমি অল পারসন দিয়ে বলা হয়েছে। দেখো বলা হয়েছে যে গুড ইনকাম থাকা মানে সে হাইলি এডুকেটেড হবে। কিন্তু এটা সম্ভব নয়। আমাদের এখানে বলা হয়েছে হাইলি এডুকেটেড হলে গুড ইনকাম থাকবে তার। ঠিক আছে? তাহলে গুড ইনকাম থাকতেই পারে তার। কিন্তু সে যে হাইলি এডুকেটেড হবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এটা একটা পসিবিলিটি বলতে পারতো। মাস্ট বি না বলে ক্যান বি হাইলি এডুকেটেড যদি বলতো, ক্যান বি মানে সম্ভাবনা, তবে বলতাম হ্যাঁ। অল পারসন উইথ হাই এডুকেশন হ্যাজ গুড আর্নিং। দেখো এবার ঠিকঠাক লাইনে এসছে যে সমস্ত পার্সনের যাদের হাই এডুকেশন আছে তাদের গুড আর্নিং আছে। তাহলে এইটা ঠিক আমাদের। পরেরটা দেখো কি আছে, ২, ৬, ১২, ২০ দিয়ে জানতে চেয়েছে কি হবে। একদম সহজ। প্রথমে কি হলো ৪ ইনক্রিজ, তারপরে কত হচ্ছে ৬, তারপরে কত হচ্ছে ৮ ইনক্রিজ, তারপরে কত হবে ১০। তাহলে ২০ সঙ্গে ১০ যোগ করলে ৩০। তাহলে আমাদের ৩০ অ্যান্সার। The average marks obtained by the boys and girls in a class 52 and 42. If the average marks of all the students in the class is 50, বলা হয়েছে সমস্ত স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস বলা হয়েছে 50, দেন পার্সেন্টেজ অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, বলা হয়েছে ছেলেদের সংখ্যা কত। দেখো আমাদের দুটো গ্রুপের যখন অ্যাভারেজ মানে দুটো গ্রুপের ভ্যালু দেওয়া থাকে এবং সেই দুটো গ্রুপের একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া থাকে, যে দুটো গ্রুপের একটা অ্যাভারেজ ভ্যালু এবং তাদের অ্যাভারেজ ভ্যালু, আমরা কি জানি এইরকম কিছু থাকা মানে সেগুলো কোন চ্যাপ্টার মানে কোন প্রসেসে আমরা করতে পারি? অ্যালিগেশন মেথডে আমরা সলিউশন করতে পারি। তাহলে বলা হয়েছে ছেলেদের নাম্বার আমাদের ৫২ আছে, ছেলেদের নাম্বার ৫২ আছে এবং ছাত্রীদের নাম্বার বলা হয়েছে, মেয়েদের নাম্বার বলা হয়েছে ৪২। আর সবার অ্যাভারেজ নাম্বার বলা হয়েছে ৫০। তাহলে তুমি এটা এভাবে করতে পারো। তাহলে এখানে কত আসছে দেখো ৮ আর এখানে কত আসছে ১২। তাহলে আমাদের কোথায় গেল? ৫২, সরি এখানে ১২ কেন বলছি? সরি ২। তাহলে আমাদের কত আসছে 4:1। তাহলে ছেলেদের সংখ্যা ৪ ইউনিট। দেখো এখানে ৫ আছে, ৫ ২০ মানে ৪ ২০ ৮০। ছেলেদের সংখ্যা ৮০% বলে দিতেই পারো। যদি তবুও তোমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে টোটাল মানে এখানে ৫ ইউনিট। ৫ এর সঙ্গে কত গুণ দিলে ১০০% হয়? ২০%। তার মানে আমরা এর সঙ্গে ২০% গুণ দিয়ে ডাইরেক্ট ৮০% মার্ক করতে পারি। কিন্তু যদি মনে হয় যে না আমরা জানবো, তাহলে আমাদের সোজা ৪ ইউনিটকে কনভার্ট করতে বলেছে পার্সেন্টেজে। ৪ টা কতজনের মধ্যে? ৫ জনের মধ্যে। তাহলে কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করতে বললে তাকে আমাদের উপরে দিতে হয়, পার্সেন্টেজ যার উপর ক্যালকুলেট করতে হয় তাকে নিচে দিতে হয়। তাহলে ৫ ২০ অর্থাৎ ৮০% আমাদের ছেলেদের সংখ্যা। এবার কেউ যদি বলো যে এটা আমার এইভাবে ভালো লাগলো না, আমি বেসিক দিয়ে করব। তো সে বেসিক দিয়ে করতে পারে। যে ধরে নাও এক্স সংখ্যক ছেলে আছে তাহলে এক্স এর হচ্ছে কত ৫২, আর ওয়াই সংখ্যক মেয়ে আছে তাদের ইনকাম ৪২, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে সমস্ত ছেলে মেয়ে তাদের হচ্ছে ইন্টু 50। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর রেশিও বেরিয়ে চলে আসবে। তোমরা এটা বাড়িতে করতে পারো, আমি এখানে করাচ্ছি না। হুইচ আউট অফ দ্য ফলোয়িং লেটার শুড বি রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, বলা হয়েছে এখানে কোন লেটারটা কোশ্চেন মার্কে রিপ্লেস করবে। তাহলে কি কি আছে আমাদের? এত কিছু লেখার দরকার নাই। এ থেকে ডি আমাদের ইনক্রিজ কত হয়েছে দেখো ৩, ডি থেকে জি ইনক্রিজ কত ৩, ৭ থেকে ১০ ইনক্রিজ কত ৩, ১০ থেকে ১৩ ইনক্রিজ কত ৩, ১৩ থেকে তাহলে ইনক্রিজ কত হবে ৩, তার মানে হচ্ছে ১৬। ১৬ কার নাম্বার? পি এর নাম্বার। রানিং at the speed of 60 কিলোমিটার পার আওয়ার, a train pass through a 1.5 কিলোমিটার লং টানেল in 2 minutes. What is the length of the train? তা আমরা কি জানি যখন একটা ট্রেন যখন অন্য কোনো একটা জিনিসকে ক্রস করে যার লেন্থ আছে
সেটা কি, কি হতে পারে? টানেল হতে পারে, ব্রিজ হতে পারে, স্টেশনের প্ল্যাটফর্ম হতে পারে, অন্য একটা ট্রেন হতে পারে। তাহলে কি ক্রস করে? নিজের লেন্থ প্লাস সেই লেন্থ। তাহলে এখানে 1.5 কিলোমিটারের টানেল আছে, তার সঙ্গে নিজের লেন্থ ক্রস করছে। আমরা কি জানি? ডিসট্যান্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে কি আছে? 60 কিলোমিটার হচ্ছে স্পিড, টাইম কত আছে? 2 মিনিট। কিন্তু এটা কিলোমিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 মিনিটটাকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম। 60, 60 কেটে যাচ্ছে। তাহলে 1.5 প্লাস এক্স ইকুয়াল টু 2 কিলোমিটার বা এক্স ইকুয়াল টু 0.5 কিলোমিটার। দেখো 0.5 কিলোমিটার, এখানে অ্যান্সার সব মিটারে দেওয়া আছে। তো একে 1000 দিয়ে গুণ করে দাও। তার মধ্যে কত আসছে? আমাদের আসছে 500 মিটার। পরের কোশ্চেনটা দেখব। A person walks 500 meter northeast, then 1 kilometer south, turns right to walk another 1 kilometer, then he walk 500 meter. বেশ, আমাদের এটা এইভাবে কনফিউজ করা হচ্ছে। তাহলে আমরা এটা ড্র করে করা শুরু করি। কি বলা আছে? এ পারসন ওয়াক্স 500 মিটার নর্থ ইস্ট। তাহলে ওকে 500 মিটার নর্থ ইস্টে পাঠালাম, পাঠিয়েছি। দেন 1 কিলোমিটার সাউথ, এখান থেকে আবার ওকে 1 কিলোমিটার সাউথে আমরা পাঠিয়েছি। টার্নস রাইট টু ওয়াক অ্যানাদার 1 কিলোমিটার। এই অবস্থায়ও এই দিকে যাচ্ছিল, এই অবস্থায় ওকে রাইট সাইডে টার্ন নিয়েছি, দিয়ে ওকে বলা হয়েছে তুমি আরও 1 কিলোমিটার যাও। তাহলে ও এইখানে এসেছে। দেন হি ওয়াক্স 500 মিটার সাউথ ওয়েস্ট, এখান থেকে এইটা হচ্ছে সাউথ, এইটা হচ্ছে ওয়েস্ট। এখান থেকে বলা হয়েছে ওকে আবার 500 মিটার সাউথ ওয়েস্টে আমরা পাঠিয়েছি। ঠিক আছে। ইন দ্য এন্ড হি ওয়াক্স 1 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, হোয়ার উইল হি বি অ্যাট দ্য এন্ড উইথ রেসপেক্ট টু স্টার্টিং পয়েন্ট। এই অবস্থায় ওকে আমরা বলা হয়েছে 1 কিলোমিটার আবার নর্থ ডিরেকশনে পাঠিয়েছি। তার মানে ওকে এইভাবে পাঠিয়েছি। এবার এখানে তুমি যদি অঙ্কটাতে দেখতে যাও, তাহলে বলা হয়েছে যে তোমার এখানে কি হবে? তুমি যেটা করতে যাও না, তোমার এখানে মনে হবে যে এটা কিরকমভাবে কি হচ্ছে। কিচ্ছু না, তুমি একদম সহজভাবে তুমি যদি এই সিমিলার কনসেপ্টে দেখতে যাও, যে দেখো এইখানেও এরকম আছে, এইরকমভাবে এই একই রকম, তাহলে এইটা জাস্ট 1 কিলোমিটার তোমার যদি সেন্স থাকে তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে? কিন্তু যদি না হয় তাহলে আমরা সেইটার জন্য দেখাচ্ছি যে আমার কিছু আমার দ্বারা সম্ভব নয়। বা যারা জিওমেট্রিতে ভালো তারাও করে ফেলতে পারবে। যে এইটা যদি 500 হয়, এটা 500/√2, এটাও 500/√2 হবে। সেখান থেকে এই লেন্থ বেরিয়ে চলে আসবে, এটাও 500/√2, এইভাবে আরামসে বেরিয়ে যাবে। আমি ওসব কিচ্ছু করব না। একদম সহজভাবে বলছি যে তোমার জিওমেট্রির নলেজও বিরাট কিছু নেই। তোমার এই ভ্যালুটা হচ্ছে এক্স ধরো। তাহলে এইটা 45 ডিগ্রি হবে, এইটুকু তো আমরা জানি, যেহেতু কোনাকুনি যাচ্ছে। 45 ডিগ্রি হওয়া মানে এটা 90 ডিগ্রি, মানে এটাও 45, মানে এইটুকু তো জানি যে এটা মানে এটা সমান হবে। তাহলে এটাও এক্স, এটাও এক্স। তাহলে এইটা হবে 1 কিলোমিটার মাইনাস এক্স, মিটারের কোনো গল্পই না এখন করছি না। 1 কিলোমিটার মাইনাস এক্স কিলোমিটার। এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকুও এক্স, এটা 1 মাইনাস এক্স মানে এটা 1 মাইনাস এক্স। এই আমাদের এসেছে। দিয়ে বলা হয়েছে এবারও 1 কিলোমিটার গেছে। তাহলে আবার এখানে আমাদের ডটেড লাইনে যোগ করে দাও এটা। এই ওপরের দিকে 1 কিলোমিটার গেছে। আমরা কি দেখলাম? এইখানে যে এটা এক্স, এটা এক্স ছিল। তাহলে এইটাও এক্স, তাহলে এইটাও এক্স হবে। তবেই দেখো এইখান থেকে এতটা আমাদের 1 কিলোমিটার আসছে। এবার দেখো এটা একটা চতুর্ভুজ, তাহলে এই দুটো বাহু সমান হবে। চতুর্ভুজ এই কারণে যে আমাদের প্রত্যেকটা টার্ন 90 ডিগ্রি হয়। তাহলে এটাও যদি আমাদের এখান থেকে এতটা যদি আমাদের 1 কিলোমিটার হয়, তাহলে এই উপরেরটাও 1 কিলোমিটার হবে। আরামসে আমরা মার্ক করে দিতে পারি সিমিলার কনসেপ্টে। আর যদি তুমি তাতেও না করতে পারো, তোমার বলা হয়েছিল যে এই তোমার ডিরেকশন আছে, যে এটা তোমার ওই ডিসট্যান্সটা না হলেও তোমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। একবার ভালো করে দেখে নাও যে তোমার এই দিক বরাবর গেছে 500, তারপর বলা হয়েছে এই 1 কিলোমিটার এসেছে নিচে, তারপরে আবার এদিক বরাবর 500 গেছে, তারপর আবার এদিকে এখান থেকে এদিক বরাবর আবার 1 কিলোমিটার এসেছে, তারপরে এই 500 দিয়ে আবার নর্থ বরাবর গেছে। তোমার হার্ডলি ওপরে ক্রস হতে পারে বা নিচে থাকতে পারে, এইটুকু মনে হচ্ছে, তাই তো? তো এখানে তোমার ওইরকম কিছুই হবে না। এখানে তোমাদের সিম্পলি যদি সিমিলার এখানে দেখতে যাও, তাহলে তোমার এইটুকু অবধি তুমি বুঝতে পারছো যে এখানে এসে ঠেকবে। ঠিক আছে? এবার ওয়েস্ট ডিরেকশনে হবে ইনিশিয়াল পয়েন্ট থেকে এইটুকু তুমি কনফার্ম যে ওয়েস্ট ডিরেকশনে। সেটা কতটা দূরত্ব সেটা তুমি যাও না। কিন্তু এখানে ওয়েস্ট ডিরেকশনের একটাই অ্যান্সার আছে। তাহলে এখানে সিম্পলি মার্ক করে দেবো। তো আমার ওইভাবে যে অ্যাকুরেট এই 1 কিলোমিটার এটা বার করতেই হবে তা কিন্তু নয়।
ফাইন্ড দ্য ওয়ার্ড নাম্বার, এটা তো একদম সহজ। 36 হচ্ছে স্কোয়ার নাম্বার, আর কেউ স্কোয়ার নাম্বার নয়। এখানে অন্য কিছু হতে পারতো অ্যান্সার, যদি এখানে আমাদের 72টা অন্য কিছু দিত। কেন বলছি? মানে এখানে 36 এর জায়গায় হয়তো এখানে 35 দিয়ে দিল। যেটা 35 দিল, দিয়ে এবার যদি তোমাকে কোশ্চেনটা জানতে হয় তো অড নাম্বার মার্ক করো, তখন 72 হতো। কেন? দেখো এটা 5 এর স্কোয়ার মাইনাস 1, এটা 6 এর স্কোয়ার মাইনাস 1, এটা 13 স্কোয়ার মাইনাস 1। তার মানে স্কোয়ার মাইনাস 1 করে তখন হতো। কিন্তু আমাদের এখানে ওরকম কিছু দেয়নি। তার জন্য আমরা ওটাতে যাব না। এইটা দেখব। এই কোশ্চেনটা হচ্ছে খুব সুন্দর একটা কোশ্চেন, যে তোমার জিওমেট্রি কনসেপ্ট খুব ভালো থাকা চাই। কিন্তু এই নয় যে জিওমেট্রি কনসেপ্ট নাই ভালো বলেই পারবো না। কারণ এখানে যেটা দেওয়া আছে খুব সহজ অঙ্কটা দেওয়া আছে। এই রিসেন্ট এবারের এনটিপিসির তোমার প্রিলিমসে একটা অঙ্ক এসেছিল। তো অল ট্রাপিজিয়াম, আর না, অল ট্রাপিজিয়াম না, মানে সমস্ত সামন্তরিক হচ্ছে চতুর্ভুজ, কিন্তু সমস্ত চতুর্ভুজ সামন্তরিক না, এরকম কিছু একটা। তো আমি ওখানে এখন যাব না। এখানে আমরা দেখব কোশ্চেনটা কি আছে। Having 4 equal sides is necessary condition for a quadrilateral to be square. বলা হয়েছে প্রত্যেকটা সাইডকে সমান হতে হবে একটা কোয়াড্রিল্যাটারালকে স্কোয়ার হতে গেলে। অবশ্যই ঠিক কথা, যে একটা স্কোয়ারের কি হয়, 4টে সাইড সমান। স্কোয়ার মানে কি? বর্গক্ষেত্র। এ এ এ এ 4টে সাইড সমান হতে হবে, এটা একদম ঠিক কথা। বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটাও ঠিক কথা যে এটা সাফিসিয়েন্ট নয়। কেন? কারণ একটা রম্বসেরও তো 4টে সাইড সমান, এ এ এ এ তাহলে এই রম্বসটার স্কোয়ার তো এক জিনিস নয়। তাহলে আমাদের এটা সাফিসিয়েন্ট নয়। ঠিক কথাই বলেছে। এবার যদি বলতে যাও যে কেন সাফিসিয়েন্ট নয়, তো তোমার এখানে প্রত্যেকটা 4টে সাইড সমান থাকতে হবে, এবং দুটো সাইডের মধ্যে যে কোনো দুটো সাইডের মধ্যে কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তবে এটা স্কোয়ার হবে। এটা হচ্ছে স্কোয়ার অ্যাকচুয়ালি সম্ভব। আর রম্বসের ক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। এইটা আমাদের রম্বসের ডেফিনেশনে আসে, অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। স্কোয়ারের ক্ষেত্রেও দেখো অপোজিট অ্যাঙ্গেল সমান, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। রম্বসের দেখো পাশাপাশি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, এই কোণটার এই 180 ডিগ্রি, পাশাপাশি দুটি কোণের যোগফল, এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। স্কোয়ারের ক্ষেত্রেও তাই। কিন্তু তার মানে আমরা তাহলে এখানে একটু অফ দ্য টপিক বেরিয়ে যাচ্ছি, যে অল আমাদের রম্বস কি স্কোয়ার। বুঝতে পারলাম? সমস্ত রম্বস স্কোয়ার, কিন্তু সমস্ত স্কোয়ার রম্বস নয়। বুঝতে পেরেছি? রম্বসের স্পেশাল কেস হচ্ছে স্কোয়ার। এই কনসেপ্টটা দরকার হয়। যে বললাম তোমাদের এনটিপিসিতে যে কোশ্চেনটা এসেছিল, এই রকমভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করা থাকলে তোমার কোশ্চেনটা আরামসে হয়ে যায়। যাই হোক, আমরা এখানে আসবো। বাট এবার আরেকবার দেখি। আমি অনেক কিছু বলতেই কনফিউজ করে ফেলেছি। হ্যাভিং 4 ইকুয়াল সাইডস ইজ নেসেসারি কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি স্কোয়ার। বলা যায় 4টি সাইড যদি সমান হয় তবে একটা কোয়াড্রিল্যাটারাল স্কোয়ার হবে, একদম ঠিক কথা। বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট নয়, আরও অনেক কিছু শর্ত দরকার। একদম ঠিক আছে। এবার দেখবো এটা মানে কি। এ কোয়াড্রিল্যাটারাল ক্যান নট বি স্কোয়ার আনলেস ইট হ্যাজ 4 ইকুয়াল সাইডস। একদম ঠিক আছে এতদূর অবধি। বাট এখানে বাট having 4 equal side does not guarantee a quadrilateral to be a square. বলা যায় 4টা ইকুয়াল সাইড থাকলে ওটা গ্যারেন্টি সহকারে ওটা একটা স্কোয়ার হবে না, এটাও ঠিক কথা। তাহলে আমাদের আপাত দৃষ্টিতে এটা ঠিকই মনে হচ্ছে, তবু আমরা ডাউট থাকতেই পারে। আমরা দেখে নিই পরেরগুলো। নো কোয়াড্রিল্যাটারাল উইথ 4 ইকুয়াল সাইডস ইজ এ স্কোয়ার। বলা হয়েছে কোনো কোয়াড্রিল্যাটারাল নয় যার 4টে ইকুয়াল সাইড হবে সে স্কোয়ার। এটা তো কখনোই নয়। স্কোয়ার হওয়ার স্কোয়ার হতে গেলে অবশ্যই তার 4টে সাইড সমান হতে হবে। তার মানে এটা তো একদম রং। ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি এ স্কোয়ার অল 4 সাইডস ক্যান নট বি ইকুয়াল। বলা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ একটা চতুর্ভুজকে স্কোয়ার হতে গেলে 4টে সাইড সমান হওয়া যাবে না। এটা তো আবারও ভুল কথা। এই দুটো তো সেই একই জিনিস মিনিং করছে, কিন্তু আমাদের তো জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান মানে সেটা স্কোয়ারও হতে পারে, রম্বসও হতে পারে। স্কোয়ার হতে গেলে একটা অ্যাঙ্গেল, দুটি পাশাপাশি বাহুর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। ইন ম্যাথামেটিক্স ইকুয়ালিটি অফ সাইডস ইজ আনরিলেটেড টু কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি স্কোয়ার। বাহ, খুব সুন্দর করে কনফিউজ করার চেষ্টা করেছে। গণিতে বা গণিত শাস্ত্রে ইকুয়ালিটি অফ সাইডস আনরিলেটেড টু কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি স্কোয়ার। বলা হয়েছে গণিত শাস্ত্রে, ঠিক আছে, একটু শাস্ত্র মেনশন না করলে ভালো লাগবে না। গণিত শাস্ত্র, বাহুগুলি সমান হওয়ার বিষয়টি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার সঙ্গে সম্পর্কহীন। কোথায় সম্পর্কহীন? কোনো গণিত শাস্ত্র এরকম বলে না।
একটা চতুর্ভুজকে স্কোয়ার হতে গেলে প্রথম শর্ত এটা যে তার ৪ টি বাহু সমান হতে হবে। তাহলে আমাদের এটাও রং। তাহলে আমাদের এই যেটা আমরা দেখেছিলাম এটাই ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা আসবো। A group of 630 children seated in a row for a group photo session. Each row contains 3 less than the row in front of it. বলা হয়েছে একটা গ্রুপে এরকম আছে, বলা হয়েছে প্রত্যেকটা গ্রুপে মানে এইখানে যদি এক্স থাকে তারপর একটা এক্স প্লাস থ্রি থাকবে, তারপর একটা এক্স প্লাস সিক্স, এইভাবে চলতে থাকবে। কতদূর যাবে তার ঠিক নেই। দিয়ে বলা হয়েছে ইচ রো কন্টেন্স থ্রি লেস চিলড্রেন দ্যান দ্য রো ইন ফ্রন্ট অফ ইট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার অফ রোজ ইজ নট পসিবল, কোনটা পসিবল নয় রো সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা একদম সহজ। যে ভাগ যায় না সেই সম্ভব নয়, কারণ যে ভাগ যাবে আমাদের ছেলে পেলে কটাকে তো ভাগ করে করে দিতে হবে। তাহলে ৩ দিয়ে ভাগ যায় ৬৩০ সম্ভব, ৫ দিয়ে ভাগ যায় ৬৩০ সম্ভব, ৬ দিয়ে ৬৩০ ভাগ যায় সম্ভব, ৪ দিয়ে ৬৩০ ভাগ যায় না, তাই ৪টেরও সম্ভব নয়। আর কিছু নয় কোশ্চেনটার মধ্যে, ব্যাস। দেখো পরেরটা দেখো কি বলেছে আমাদের। এ ক্লার্ক ইজ গিভেন 3 লেটার্স রিটেন ইন এ ল্যাঙ্গুয়েজ আননোন টু হার। বলা যায় একটা ক্লার্ককে ৩টে চিঠি দেওয়া হচ্ছে, ৩টে চিঠি দেওয়া হচ্ছে এবং এমন একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে যেটা তার কাছে আননোন, সে কি ল্যাঙ্গুয়েজ লেখা আছে পড়তেই জানে না। সি ইজ অলসো গিভেন অ্যান এনভেলপ উইথ অ্যাড্রেস করেসপন্ডিং টু ইচ লেটার রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। বলা হয়েছে তাকে একটা করে এনভেলপ দেওয়া হচ্ছে, ওই প্রত্যেকটা চিঠির জন্য সেম ল্যাঙ্গুয়েজে লেখা। মানে যদি ইংলিশের চিঠি থাকে তাহলে সেই চিঠিতে যে অ্যাড্রেসটা আছে ওটা ইংলিশে থাকবে, যদি হিন্দির চিঠি হয় তাহলে অ্যাড্রেসটা যেটা লেখা আছে হিন্দিতে লেখা থাকবে, এইভাবে দেওয়া আছে। If the clerk has to put the letters in the envelope, in how many ways she can do it so that none of three envelopes the letter with the correct address in it. বলা হচ্ছে সে এমনভাবে এটাকে সাজাবে যাতে কোনো এনভেলপে কোনো ঠিকঠাক চিঠি যাবে না। মানে হিন্দির চিঠিতে মানে হিন্দির এনভেলপে ইংলিশের চিঠি, বাংলা এনভেলপে তোমার হিন্দির চিঠি, আর ইংলিশের এনভেলপে বাংলার চিঠি, এরকম টাইপের একটা কম্বিনেশন করে দেবে যাতে সবকটাই ভুল হয়। তাহলে বলা হচ্ছে যে কোন কম্বিনেশনটা এখানে সম্ভব। তুমি ধরে নাও ৩টে ল্যাঙ্গুয়েজ আছে, এ একটা ল্যাঙ্গুয়েজ, বি একটা ল্যাঙ্গুয়েজ আর সি একটা ল্যাঙ্গুয়েজ, আর ৩টে এনভেলপ হচ্ছে এ এনভেলপ, বি এনভেলপ, সি এনভেলপ। এইটা হচ্ছে তোমার কারেক্ট অর্ডার। এবার বলা হচ্ছে যে এখানে ওকে ভুল করাতে হবে। তাহলে এতে এ যে চিঠিটা আছে ওকে বি এনভেলপে ভরে দাও। তাহলে পড়ে থাকলো এ আর সি। তাহলে সি কে সিতে দিতে পারবে না, তাহলে একে সিতে দাও আর একে এতে দাও। তাহলে এ একটা কম্বিনেশন আসলো তোমার। এবার তুমি যদি ভাবো বি কে ফিক্স রাখবো, এ আর বি এর মধ্যে এই বি আর সি এর যে চিঠি দুটো আছে এই চিঠি দুটো ইন্টারচেঞ্জ করে দেবো। মানে এ এনভেলপে একে দিলাম আর এ এনভেলপে এটাকে দিলাম। তাহলে দেখো এই কম্বিনেশনটা সম্ভব নয়, কারণ এটা আবার কি কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ওটা হবে না, তাহলে ওটা আমাদের বাদ। বেশ, এই একটা কম্বিনেশন আসলো। এবার আর একটা কম্বিনেশন, এই যে এ চিঠি আছে ওটা তুমি সিতে ভরো। তাহলে কি পড়ে থাকলো, এ আর বি পড়ে থাকলো। এখানে তো বি দিয়ে এখানে এ দিতে পারবে না, এটা যদিও বা হয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে না। তাহলে তোমাকে এইখানে এ দিতে হবে আর এইখানে বি দিতে হবে। তাহলে ২ নাম্বার কম্বিনেশন হলো। এবার ৩ নাম্বার কম্বিনেশন তুমি আর কিছু তৈরি করতে পারবে? তুমি যদি এখানে দেখো এ, বি, সি এটা তো মিটেই গেছে। এটা তো বাদ। তুমি আর কোনো কম্বিনেশন তৈরি করতেই পারছো না। তুমি যদি এটাকে যদি কম্বিনেশনটা ভাবতে যে এখানে বি দেবো, এখানে এ দেবো, সি যেমনকার তেমন থাকলো। কিন্তু দেখো বিতে বি দিয়ে দিচ্ছ, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? রং হয়ে যাচ্ছে। তার মানে এখানে মাত্র ২ টো কম্বিনেশন পসিবল। ঠিক আছে? এই অঙ্কটা অ্যাকচুয়ালি কম্বিনেশন চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে? তো আমরা এটা ওইভাবে করলে হবে না। মানে কম্বিনেশন দিয়ে করলে করাই যায়। কিন্তু অনেকেই আমরা যাদের এইচএস এ ম্যাথ ব্যাকগ্রাউন্ড ছিল না, তাদের পক্ষে কম্বিনেশন করা এখন সম্ভব নয়। এবার যারা দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছ বা যারা WBCS মেইনসের জন্য প্রিপারেশন নিয়েছো, তারা অনেক কিছুই করে রেখেছো। প্রবাবিলিটি, কম্বিনেশন, পারমুটেশন, তারপরে তোমার স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে আরো অনেক কিছুই। কিন্তু এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা ফ্রেশ তাদের জন্য, যারা এক্সপেরিয়েন্স আছো তাদের জন্য। ইন অ্যান এনক্লোজার দেয়ার আর কাউজ অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোজ অ্যাজ ওয়েল অ্যাজ কাউ। বলা হয়েছে কাক আছে এবং গরু আছে। ইফ দেয়ার আর 30 হেড অ্যান্ড 100 লেগ, হোয়াট ইজ দ্য রেশিও অফ কাউ টু ক্রোজ? এই সেম অঙ্কটা একটা রিলসে করেছিলাম।
রিলসে করিয়েছিলাম জাস্ট ৫-৭ দিন আগে। চাইলে ওটা একবার দেখে নেবে। এখানে দেখার দরকার নাই। তোমরা দেখলে দেখতেই পারো। এখানে আমি করিয়েই দিচ্ছি। এটা আমি ২ রকমভাবে বলেছিলাম। কি ভাবে? বলেছিলাম এক হচ্ছে মিক্সচার অ্যালিগেশন এ করতে পারো। আরেকটা হচ্ছে মুখে করার প্রসেস যেটাতে করতে পারো। আমি আগে অ্যালিগেশন মেথডটা দেখিয়ে দিচ্ছি। যে ৩০ টা হেড আছে। ৩০ টা হেড মানে ৩০ টা পাবলিক আছে। যদি সবাই যদি ক্রো হয়, তাহলে মোট কতগুলো লেগ থাকা উচিত? ৩০ ইন্টু ২। আর যদি সবের মধ্যে সবগুলোই যদি তোমার কাউ হয়, তাহলে কতগুলো লেগ থাকা উচিত? ৩০ ইন্টু ৪। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লেগ আছে কত? ১০০ টা। এটা কি ধরেছি? এটা হচ্ছে ক্রো আর এটা হচ্ছে কাউ। যেহেতু ৪ টে লেগ আছে, আগে একটু ছোট করে নিই। ৪ ৩ এ ১২, ১২ থেকে ১০ বাদ দিলে হচ্ছে ২ আর এখানে ৩ দুগুণ ৬, ১০ থেকে ৬ বাদ দিলে হচ্ছে ৪। তাহলে 1:2 আমাদের কোয়েশ্চেনে কাউ এর সঙ্গে ক্রো এর রেশিও জানতে চেয়েছে। তাহলে আগে কাউ হতে হবে অর্থাৎ 2:1 অ্যান্সার আমাদের। তাহলে 2:1 আমরা মার্ক করে দেব। এটা এইভাবে করতে পারো। আরেকটা প্রসেস আছে যে ২ পায়া আর ৪ পায়া দুটোকে আলাদা করে রাখতে হবে। যে ৩০ টা জন আছে তুমি সবাইকে ২ পায়া জন্তু ধরে নাও। সবাইকে ২ পায়া। তাহলে মোট ৬০ খানা পা থাকবে। তাহলে এক্সট্রা যে পা গুলো পড়ে থাকলো ১০০ মাইনাস ৬০ এটা হচ্ছে কাদের? যারা ৪ পায়া জন্তু তাদের। মানে এক্সট্রা ৪০ খানা পা পড়ে থাকলো। ওদের কটা করে পা এক্সট্রা আছে? পার হেড ২ টো করে পা এক্সট্রা আছে। তার মানে যাদের ৪ টে পা আছে অর্থাৎ এখানে কি সেটা কাউ এর সংখ্যা। কাউ কত আসবে? ৪০/২ কারণ একেকজনের ২ টো করে পা হিসাব করিনি। তাহলে ২০ টা কাউ আছে। ক্রো কতটা আসবে? ৩০ মাইনাস ২০ অর্থাৎ ১০। তাহলে 2:1 রেশিও মার্ক করে দিয়ে বেরিয়ে যাব। এই হিসেবটা পুরোটাই মুখে করা যায়। যে টোটাল আমার ৩০ টা মাথা আছে, ৩০ দুগুণ ৬০, ১০০ থেকে ৬০ বাদ দিলাম ৪০। ৪০/২ মানে হচ্ছে গরুর সংখ্যা অর্থাৎ ২০ টা হচ্ছে গরু আর ক্রো আছে কত? ৩০ টা থেকে ২০ বাদ দিলে ১০। জাস্ট এইটা মুখে এই যে জিনিসটা লেখা আছে এটা মুখে ভেবে তোমরা করে নিতে পারো। পরেরটা দেখব। As per agreement with bank, a businessman had to refund a loan in some equal installment without interest. বলা হয়েছে একটা বিজনেসম্যানকে লোন রিফান্ড করতে হবে। কোনো ইন্টারেস্ট ছাড়াই ওর কাছে লোন রিফান্ড হবে। খুব সুন্দর বিজনেসম্যানের জন্যই হয়। সাধারণ মানুষের হবে না। After paying 18 installment, he found that 60% of his loan was refunded. বলা হয়েছে ওর 60% লোন কি হচ্ছে? রিফান্ড হয়ে গেছে। কতগুলো? ১৮ টা ইনস্টলমেন্টে। তার মানে ওর 60% টাকা মানে কি? ১৮ টা ইনস্টলমেন্ট। দিয়ে জানতে চেয়েছে হাউ মেনি ইনস্টলমেন্ট ওয়্যার দেয়ার ইন দ্য এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্টে কতগুলো ইনস্টলমেন্ট আছে মানে ওকে কতটা টাকা দিতে হবে সেটা বার করলেই তো বেরিয়ে যাবে। কারণ 100% টাকা ওকে শোধ করতে হবে। তাহলে ৬ দিয়ে ভাগ করলাম, একেও ৬ দিয়ে ভাগ করছি। 10% মানে ৩ টে ইনস্টলমেন্ট। আমাদের টোটাল টাকা ১০০% অর্থাৎ একেও ১০ দিয়ে গুণ করেছি। একেও ১০ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ মোট ৩০ টা ইনস্টলমেন্ট ওকে দিতে হবে। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইস ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। কোনটা আলাদা? কার, বাইসাইকেল, বাস, ট্রেন। বাইসাইকেল এটা তোমার কষ্ট করে লাথি মেরে পা দিয়ে প্যাডেল করে চালাতে হয়। এ বডি কভারস হাফ দ্য ডিসট্যান্স উইথ। এই অঙ্কটা নিয়ে আমার একটাই অবজেকশন। এটা নয়, মানে এই পরপর দুটো একই অঙ্ক দেওয়ার কোনো মানে হয়? মানে কি বলবো? আর এটা হচ্ছে সি এর সলিউশন দেখো। পরপর দুখানা একই অঙ্ক। এরকম তো করাই উচিত নয়। এট লিস্ট এইখানেই ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে আলাদা রকম করে দেওয়া যায় যেখানে বুঝতেই পারা যায় না যে এটা কিভাবে করব। তো সেইভাবে এট লিস্ট ট্রাই করো। মানে একই ল্যাঙ্গুয়েজ সেম জিনিস জাস্ট ডেটাটাকে চেঞ্জ করে দিয়েছো। এরকম কেন হবে? যাই হোক দেখো, এ বডি কভারস হাফ দ্য ডিসট্যান্স উইথ এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। বলা যায় একটা বডি অর্ধেক দূরত্ব ২০ মিটার পার সেকেন্ডে কভার করে আর বাকি অর্ধেক দূরত্ব ৩০ মিটার পার সেকেন্ডে কভার করে। দিয়ে জানতে চেয়েছে অ্যাভারেজ স্পিড। তাহলে দেখো অ্যাভারেজ স্পিড আমরা ২ রকমভাবে বার করতে পারি। এক হচ্ছে টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম। আরেকটা হচ্ছে আমাদের 2xy বাই x প্লাস y। এবার তুমি কোয়েশ্চেন করতে পারো তাহলে আমি দুটো কেন লেখালাম? এই যে ফর্মুলাটা হচ্ছে এখানে ডিসট্যান্সটা আলাদা ডিসট্যান্স হবে। কোনো বড় কোথাও ছোট এরকম বা মাল্টিপল ডিসট্যান্স থাকতে পারে। ২ এর অধিক থাকলে বা আলাদা দূরত্ব কভার করলে আমরা এইভাবে করব। আর এইখানে হচ্ছে যে ধরো কোনো একটা দূরত্ব তোমার গেছে এবং একই দূরত্ব এসেছে। এই একটা কেস হয়।
আবার তোমার এই সেম দূরত্ব গেছে, এখানেও যদি ধরো তোমার এই কিলোমিটার যায়, এখানেও এই কিলোমিটার, মানে দূরত্বটা যদি সেম হয়, একই দূরত্ব যাচ্ছে প্রত্যেকটা লটে, প্রত্যেকটা স্লটে একই দূরত্ব, তবে এই ফর্মুলাটা ইউজ হয়। তাহলে এই ফর্মুলাটা কখন কখন ইউজ হয়? এক হচ্ছে কোথাও একটা যাচ্ছে এবং কোথাও একটা আসছে, অর্থাৎ যে দূরত্ব গিয়েছে সেই দূরত্বই আসছে, এটা দুরকমভাবে বলা থাকে, যাওয়া এবং আসা, বা একই দূরত্বর অর্ধেক দূরত্ব এইভাবে যাচ্ছে, অর্ধেক দূরত্ব ওইভাবে। তার মানে কি, অ্যাকচুয়ালি ডিস্ট্যান্সটা সমান থাকতে হবে দুটো কেসে, আর এটা হচ্ছে ডিস্ট্যান্স সেপারেট, আলাদা আলাদা, যা খুশি তাই হতে পারে। ১ কিলোমিটার গেছে, একবার ৫ কিলোমিটার, একবার ৫০। সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম। আর এটা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? 20, মানে 2xy 20 ইন্টু 30 বাই x প্লাস ওয়াই, ২০ আর ৩০ ৫০। কত আসছে? ৪। ৪ দুগুণ ৮, ৩ চারে ১২, অর্থাৎ ৩ চারে ১২ দুগুণ ২৪। তাহলে ২৪ কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর অ্যাভারেজ স্পিড। এই অঙ্কটা সেম অঙ্ক আমি আর করাচ্ছি না। জাস্ট দেখে নাও 2 ইন্টু ১০ ইন্টু ৪০ বাই ৫০। ৫ দুগুণ ১০, ২ দুগুণ ৪, ৪ চারে ১৬, ১৬ মিটার পার সেকেন্ড। দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটার জন্য তোমাকে অ্যান্সার করার দরকার নেই। যাই হোক, এখানে মার্কিং করে দেওয়া আছে। মার্কিংগুলো রিমুভ করে বোঝাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো। ১ সেকেন্ড একটু হোল্ড করে নাও। দেখো আমাদের বলা হয়েছে 2x মাইনাস 3y ইকুয়াল টু ১২, আর x বাই ওয়াই ইকুয়াল টু 3/4। তার মানে x বাই ওয়াই ইকুয়াল টু 3/4, অর্থাৎ x ইজ টু ওয়াই 3:4। এই লাইনটা লেখারই দরকার নেই। x বাই ওয়াই 3/4 মানে তুমি ডাইরেক্ট ধরতে পারো x ইজ টু ওয়াই 3:4। তাহলে এটা বলার দরকারই নেই আমাদের। আমরা এখানেই দেখতে পাচ্ছি x ইজ টু ওয়াই 3:4। অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো। ৬ আর ৯ এর যদি রেশিও নাও 3:4 আসে? আসে না। ৬ আর ৮ এর যদি রেশিও নাও 3:4 আসে। এটা সম্ভব। ৪:৩ আছে। আমাদের রেশিও দেওয়া আছে 3:4, এখানে 4:3 দেওয়া আছে, তাহলে এটাও নয়। এখানে ৮ আর ৪ দেওয়া আছে, মানে 2:1, এটাও তাহলে অ্যান্সার নয়। তাহলে আমাদের সিম্পলি এটা অ্যান্সার মার্ক করে দিতে পারি, জাস্ট এইটুকু দেখে। কিন্তু আমরা যদি সেখানেও যদি আমাদের মনে হয় যে আমাদের আরো ডিটেইলস লাগবে সলিউশন, তাহলে সলিউশনটা দেখো। তোমার x/y 3:4 দেওয়া আছে। তাহলে x তুমি ধরে নাও 3 এ, y ধরে নাও 4 এ। ধরে নিয়েছ? এবার তুমি এখানে বসাও। ২ ইন্টু 3a মাইনাস ৩ ইন্টু 4a ইকুয়াল টু ১২। তাহলে 6a মাইনাস 12a, মানে মাইনাস 6a। ও, এখানে মাইনাস সিম্বল ছিল না? হ্যাঁ। ইকুয়াল টু -2, সরি ১২। মাইনাস, মাইনাস ক্যানসেল আউট হয়ে যাচ্ছে। তাহলে a এর ভ্যালু আসছে কত? 2। তাহলে তুমি এবার এখানে পুট করে দাও এর ভ্যালুগুলো। তাহলে x এর ভ্যালু ৩ ইন্টু ২ ৬, y এর ভ্যালু ৪ ইন্টু ২ ৮। তার মানে ৬ আর ৮ তুমি মার্ক করে দিতে পারো। কিন্তু আমি কি বললাম? যে আমরা এত কিছু করতেই যাব না। আমাদের 3:4 আছে। এখানে দেখে নেব x আর y এর রেশিও কোথায় 3:4 আছে। যেগুলো নেই সেগুলো রিজেক্ট। অত ভাবারই দরকার নেই। ঠিক আছে? পরেরটা দেখো। If Poonam, while selling two goat at the same price, makes a profit of 10% on one goat and suffer a loss of 10% on other goat. এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। কেন সুন্দর? এখানে যেটা দেওয়া আছে খুবই সোজা। কিন্তু এই অঙ্কটা ডিফিকাল্ট করা যায়। এটা এসএসসির পরীক্ষা যারা দেয় তারা জানে যে এই সেম সেলিং প্রাইসে কিভাবে নোংরামি করা হয়। তো পিএসসি ওই লেভেলের নোংরামি করবে না। তার থেকে একটু কম করতে পারে ইন ফিউচার। ঠিক আছে? কারণ আমাদের আজকাল ফেসবুকে একটা মিম ঘুরে বেড়াচ্ছে যে সরকার চেঞ্জ হয়ে গেছে, তো কোয়েশ্চেনের প্যাটার্নও চেঞ্জ, ডিফিকাল্ট কোয়েশ্চেন। যাই হোক, তো সেরকম কোনো ব্যাপার নয়। কোয়েশ্চেন কঠিন হওয়া ভালো। দেখো, এসপি যদি আমাদের সেম হয়, তাহলে আমাদের দুটো কেস হয়। মানে দুটো টাইপ ভাবে অঙ্কটা আসে। এক হচ্ছে প্রফিট আর লস পার্সেন্টেজ সেম থাকে। আর ২ নাম্বার হয় প্রফিট আর লস পার্সেন্টেজ ডিফারেন্ট আসে। এখানে সেম আছে। এই অঙ্কটার ক্ষেত্রে প্রফিট আর লস পার্সেন্টেজ সেম। তো আমাদের এসপি সেম আর প্রফিট লস পার্সেন্টেজ যদি সেম থাকে, তাহলে এগুলার সলিউশন অলওয়েজ সাকসেসিভ নিয়ে হয়। সাকসেসিভ পার্সেন্টেজ কি?
এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই যে সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা, আমাদের এখান থেকে করে নিতে পারি এটা। কিন্তু এবার হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু লস আছে, লস মানে সেটার সিম্বল কি হবে? মাইনাস। যেমন +10 -10 +10 ইন্টু -10 বাই 100। তাহলে এখানে কি আসছে দেখো? এখানে আসছে -1%। -1 মানে কি হবে? তার 1% এর লস হবে। কিন্তু এখানে প্রফিট আর লস পার্সেন্টেজ ডিফারেন্ট যদি থাকে, তাহলে এটার একটা ডিরেক্ট ওভারঅল প্রফিট অর লসের ফর্মুলাটা, পার্সেন্টেজের ফর্মুলা আছে, যেটা আমাদের কোশ্চেনটা সহজ করে দেয়। সেইটা আমাদের জেনে রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ। এবার মনে হতে পারে যে এত কঠিন ফর্মুলা কেন মুখস্থ রাখবো? কারণ এই অঙ্কটা রেশিও অ্যাপ্রোচে করা যায়। যখন তোমাদের আমি এই প্রফিট অ্যান্ড লসের যখন প্রিভিয়াস ইয়ার করাবো, তখন তোমাদের বা একটা রিলসের মাধ্যমে দেখিয়ে দেবো হয়তো পরবর্তীতে, যেটা রেশিওর মাধ্যমে কিভাবে করা যায়। কিরকম? যে তোমাকে দুটো সুন্দর সভ্যভদ্র পার্সেন্টেজ দিয়ে দিল। বলা হলো একটা 20% এর প্রফিট হচ্ছে, আর একটা জায়গায় 25% এর লস হচ্ছে। দিয়ে তোমাকে এরকম ভদ্রস্থ পার্সেন্টেজ দিয়ে দিল। তুমি এই অ্যাপ্রোচে এই ফর্মুলাতে করতেই যাবে না। তুমি সহজভাবে এটা রেশিও দিয়ে করে নিতে পারবে। তো পিএসসিতে এরকম দেওয়ার সম্ভাবনা আছে ফিউচারে। কিন্তু তোমাকে একটা বলা হলো যে 17% এর লাভ হচ্ছে, আরেকটাতে 19% এর লস হচ্ছে। এইরকম নোংরা ডেটা যখন দিয়ে দেবে না, তুমি তখন রেশিও দিয়ে কোনোভাবেই করতে পারবে না। ওভারঅল প্রফিট অ্যান্ড লস যদি বার করতে বলে, রেশিও দিয়ে যদি করতে যাও, তোমার এত নোংরা গুণ আসবে না, সেই গুণ করতে গিয়ে মনে হবে যে জীবন বেরিয়ে যাচ্ছে। তখন মনে হবে যে এই মেথডটা, আমার ফর্মুলাটা একটু মুখস্থ করলে ভালো হতো। তো আমরা জেনে রাখবো, এই মেথডটাও জেনে রাখবো, রেশিও অ্যাপ্রোচটাও জেনে রাখবো। কিন্তু এখন আমরা কোনোটাই জানবো না। এখন এই অঙ্কটাতে ফোকাস দেব। এই অঙ্কটাতে বলা হয়েছে যে আমাদের কি বলা হয়েছে যে, ১ সেকেন্ড। আমাদের এই অঙ্কটাতে বলা হয়েছে সেলিং প্রাইস সেম যদি এসপি হয়, ঠিক আছে? আর এই পার্সেন্টেজের ডেটাগুলো যদি সেম হয়, তাহলে তার ওভারঅল প্রফিট বা লস আমাদের সিম্পলি সাকসেসিভ পার্সেন্টেজে চলে আসে। তাহলে +10 এর -10 কি হয়? -1, তার মানে -1%, অর্থাৎ 1% এর লস হচ্ছে। ব্যাস, আর কিছু এখানে মনে রাখার নেই। While a car in moving on a straight road, a GPS map is shown in north in the bottom right hand corner, in which direction it will traveling after turns 90° left. এই অঙ্কটাতে প্রথম কথা হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন যে কোশ্চেনটাতে কোথাও গন্ডগোল আছে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো, বিশেষত এই অঙ্কগুলো তোমাদের আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি বলে তোমাদের অসুবিধা হবে, একটু অসুবিধা হবে। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পরীক্ষার হলে তুমি এরকমভাবে অঙ্কটা ডিরেকশন নিলে, মানে তোমার হচ্ছে স্ক্রিন। পরীক্ষার হলে অঙ্কটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তাহলে এই বটম রাইট কর্নারটা বলা হয়েছে তোমাকে নর্থ, কারণ এই ডিরেকশনটা নর্থ। এবার তুমি যদি তোমার স্পিডোমিটার হয়, তাহলে তুমি যখন যাবে তখন তো এইভাবে যাবে, আর লাস্ট টার্নটা তুমি এই দিকে নেবে। তার মানে তুমি এই বরাবর যাচ্ছ। পরীক্ষার হলে যখন এটা তুমি রাফ শিটে ড্র করবে, তুমি এই জিনিসটা সিম্পলি ঘুরিয়ে নেবে। মানে কি? তোমার স্পিডোমিটারটাকে রোটেট করে নেবে। রোটেট করেই তোমার অ্যাকচুয়াল যে ডিরেকশন আছে এটা নর্থ। এই নর্থে তুমি এই ডিরেকশনটাকে নিয়ে এসে ফেলবে। এই ডিরেকশনটাকে নিয়ে এসে নর্থে ফেলবে ঘুরিয়ে এখান থেকে। খাতাটাকে ঘুরিয়ে নেবে, রাফ শিটটাকে, দেখবে অটোমেটিক তুমি সহজে সলিউশন পেয়ে যাবে। এবার এইখানে যেটা ওইভাবে তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ, রাফ শিট ঘোরাতে দেব না, তাহলে কিভাবে করব সেটাও দেখে নিচ্ছি। দেখো, এর অ্যাকচুয়াল অরিজিনাল ডিরেকশন পেতে গেলে তোমাকে কতটা কোন দিকে রোটেট করতে হচ্ছে দেখো। এইটা নর্থ বলা হয়েছে। ম্যাপ শোয়িং ইন নর্থ ইন দ্য বটম রাইট কর্নার, বটম রাইট হ্যান্ড কর্নারে এখানে ম্যাপে তোমাকে নর্থ শো করছে। আর বলা হয়েছে ইন হুইচ ডিরেকশন উইল ইট বি ট্রাভেলিং আফটার 90° লেফট টার্ন। বলা হয়েছে 90° লেফট টার্ন নেওয়ার পর কত ডিগ্রি যাবে। তো এই দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে তোমার দেখো, ওর অরিজিনাল পজিশনে আসতে গেলে তোমার কত ডিগ্রি রোটেট করতে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে রোটেট করতে হচ্ছে এখানে 45 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি।
তাহলে মোট তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ১৩৫ ডিগ্রি রোটেট করতে হলো। তাহলে এই ডিরেকশনে যাচ্ছে বা আমরা এই ডিরেকশনে যাচ্ছে বলতে পারি। তাহলে এই ডিরেকশনে যদি যায় তাহলে ওকে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি রোটেট করো। এই হচ্ছে 90 ডিগ্রি আর এই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কি আসছে? এইখানেও ডিরেকশন আসছে। অর্থাৎ এটা কার ডিরেকশন? এই ডিরেকশনটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশন। ও কোশ্চেনে ঠিকই তো আছে সাউথ ইস্ট। সরি। আমি কোশ্চেনটা না পড়েই বলে দিয়েছিলাম, ভুল আছে। যাই হোক, সাউথ ইস্ট ডিরেকশনে তাহলেও ডিরেকশন আসছে। বুঝতে পেরেছি? আরেকবার বলে দিচ্ছি আমি। বলা হয়েছে হোয়াইল এ কার মুভিং অন এ স্ট্রেট রোড, জিপিএস ম্যাপ শোয়িং নর্থ ইন দ্য বটম রাইট কর্নার। এই বটম রাইট কর্নার স্পিডোমিটারে এখানে নর্থ ডিরেকশন শো করছে। বলেছে ইন হুইচ ডিরেকশন উইল ইট বি ট্রাভেলিং ইফ ইট টার্নস 90 ডিগ্রি লেফট। বলা হয়েছে এটা যদি 90 ডিগ্রি লেফটে টার্ন নেয় তাহলে কোন দিকে যাবে? তাহলে তোমার স্পিডোমিটারে আছে, তুমি এইভাবে স্পিডোমিটার দেখছো, এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ। তো তুমি এই দিকে যাচ্ছ। এই দিকে যাওয়া অবস্থায় তোমাকে বলা হয়েছে তুমি 90 ডিগ্রি লেফটে টার্ন নিয়েছো। তার মানে তুমি এখন যাচ্ছ এই দিকে। তো তোমাকে বলা হয়েছে যে তুমি কোন দিকে এখন যাচ্ছ? তাহলে এই ডিরেকশনটাকে তোমার নর্থে ঘুরিয়ে নিয়ে আসো। তাহলে নর্থে আনতে গেলে ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ১৩৫ ডিগ্রি ঘোরাতে হচ্ছে। তাহলে তোমার এই যে ডিরেকশনে যাচ্ছ সেটার অরিজিনাল ডিরেকশন বার করতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমাকে ১৩৫ ডিগ্রি ঘোরাতে হবে। তার মানে সাউথ ইস্ট ডিরেকশনে এখন ওই ব্যক্তিটা যাচ্ছে। তাহলে আমাদের কি আসছে? সাউথ ইস্ট ডিরেকশন। একদম সহজ জিনিস। বুঝতে পেরেছি? আর এটা সবথেকে ভালো, এত কিছু ডিগ্রি অ্যাঙ্গেলের ঝামেলা করার দরকারই নেই। তুমি এই স্পিডোমিটারে ড্র করে এটা করলে, দিয়ে এই খাতাটাকে সিক করে ঘুরিয়ে নাও। সুরুৎ করে ঘুরিয়ে কি করবে? এইটাকে নর্থকে এইখানে নিয়ে এসে ফেলে দাও। তাহলে দেখবে অটোমেটিক সবটাই ঘুরে যাবে। পুরো খাতাটাই রোটেট হয়ে যাবে। ব্যাস তারপরে করে দেবে। আর কিছু নেই। আচ্ছা, তোমাদের অঙ্ক শেষ? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের শেষ অবধি অঙ্ক। তো তোমাদের এখানে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিঅ্যাকশন দিয়ে দেবে। আর রিভিউ তো আমি অবশ্যই ওয়েলকাম। যে ভালো লাগুক, খারাপ লাগুক বা যেখানে যা ফল্ট আছে বলবে। তাহলে আজকে এই অবধি ক্লাস থাকলো। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো, গুড নাইট।